বন্ধুরা, আজ আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মুক্তি। ওর ভালো নাম বোধহয় ছিল নিস্তারিণী। ওর যৌবন বয়সে গ্রামের মধ্যে অমন সুন্দরী বউ ব্রাহ্মণপাড়ার মধ্যেও ছিল না। ওরা জাতে যুগী। হরিনাথ ছিল স্বামীর নাম। ভদ্রলোকের পাড়ায় ডাক নাম ছিল হরেযুগী। নিস্তারিণীর স্বামী হরিযুগীর গ্রামের উত্তর মাঠে কলা বাগান ছিল বড়। কাঁচকলা ও পাকা কলা হাটে বিক্রি করে কিছু জমিয়ে নিয়ে ছোট মনোহারি জিনিসের ব্যবসা করে। রেশমি চুড়ি 6 গাছা 1 পয়সা, 2 হাত কার 1 পয়সা ইত্যাদি। প্রসঙ্গক্রমে মনে হলো কার মানে ফিতে বটে, কিন্তু কার কি ভাষা? ইংরেজিতে এমন কোনো শব্দ নেই, হিন্দি বা উর্দুতে নেই। অথচ কার কথাটা ইংরেজি শব্দ বলে আমরা সকলেই ধরে নিয়ে থাকি। যাক সে কথা। হরিযুগীর বাড়িতে 2খানা বড় বড় মেঠে ঘর, 1খানা রান্নাঘর, মাটির পাঁচিল ঘেরা বাড়ি। অনেক পুষ্যি বাড়িতে। দুবেলা 15-16 কানা পাত পড়ে। হরিযুগীর মা, হরিযুগীর 2টি ছোট ভাই, এক বিধবা ভাগ্নি, তার 2 ছেলে মেয়ে। সংসার ভালোই চলে। মোটা ভাত, কলাইয়ের ডাল, ঝিঙে ও লাল ডাঁটা চচ্চড়ির অভাব কোনো দিন হয়নি। গরুর দুধও ছিল 4-5 সের। অবশ্যই দুধের অর্ধেকটা ব্রাহ্মণপাড়ায় যোগান দিয়ে তার বদলে টাকা আসতো। গ্রামের মধ্যে সুন্দরী বৌজির কথা উঠলে সকলেই বলতো হরেযুগীর বইয়ের মতো প্রায় দেখতে। গ্রামের নারী সৌন্দর্যের মাপকাঠি ছিল নিস্তারিণী। গেরস্থ ঘরের বউ। স্নান করে ভিজে কাপড়ে ঘরা কাকে নিয়ে যখন সে গাঙের ঘাট থেকে ফিরত, তখন তার উদ্দাম যৌবনের সৌন্দর্য অনেক প্রবীণের মুন্ডু ঘুরিয়ে দিত। এ গ্রামে একটা প্রবাদ আছে অনেক দিনের। তুলসী দারোগা নদীর ঘাটের পথ ধরে নীলকুঠির ওদিক থেকে ঘোরা করে ফিরবার সময়ে তুতবটের ছায়ায় প্রস্ফুট তুতফুলের মাদকতাময় সুবাসের মধ্যে এই সিক্ত বসনা গৌরাঙ্গী বধূকে ঘরা কাকে যেতে দেখল। বসন্তের শেষ, ঈষৎ গরম পড়েছে, নতুবা তুতফুল সুবাস ছড়াবে কেন? তুলসী দারোগা ছিল অত্যন্ত দুর্দর্শ জাহাবাজ দারোগা। হয়কে নয় করবার অমন ওস্তাদ আর ছিল না। চরিত্র হিসেবেও যে নিষ্কলঙ্ক ছিল এমন মনে করবার কোনো কারণ নেই। তুলসী দারোগার নামে এই অঞ্চলে বাঘে গরুতে এক গাঁঠে জল খেত। তার সুনজরে একবার যিনি পড়বেন তার হঠাৎ উদ্ধারের উপায় ছিল না। এই হেন তুলসী দারোগা হঠাৎ উন্মনা হয়ে পড়ল সুন্দরী গ্রাম্যবধূকে নির্জন নদী তীরের পথে দেখে। বধূটিকে সন্ধান করবার লোকও লাগালে। হরিযুগীকে 2-3 বার থানায় যেতে হলো দারোগার সঙ্গে সাক্ষাৎ করতে। কিন্তু নিস্তারিণী ছিল অন্য চরিত্রের মেয়ে। শোনা যায় তুলসী দারোগার পাঠানো বৃন্দাবনী শাড়ি সে পা দিয়ে ছুঁড়ে ফেলে বলেছিল তাদের কলাবাগানের কল্যাণে অমন শাড়ি সে অনেক পরতে পারবে। জাতমান খুইয়ে বৃন্দাবনে কেন, বেনারসি পরবার শখও তার নেই। এই ঘটনার কিছুদিন পরে তুলসী দারোগা এখান থেকে বদলি হয়ে চলে যায়। আরেকজন লোক কিন্তু কথঞ্চিত সাফল্য লাভ করেছিল অন্যভাবে। গ্রামের প্রান্তে গোসাইপাড়া। গ্রামের মধ্যে তারা খুব অবস্থাপন্ন গৃহস্থ, প্রায় জমিদার। বড় গোসাইয়ের ছেলে রতিকান্ত নদীর ধারে বন্দুক নিয়ে শিকার করতে গিয়েছিল সন্ধ্যার প্রাক্কালে, শীতকাল। হঠাৎ সে দেখলে কাদের একটি বউ ঘোড়াশুদ্ধ পা পিছলে পড়ে গেল। খুব সম্ভব তাকে দেখে। রতিকান্ত কলকাতায় থাকত। দেশের জি বউ সে চেনে না। সে ছুটে গিয়ে ঘোড়াটা আগে হাঁটুর উপর থেকে সরিয়ে নিলে, কিন্তু অপরিচিতা বধূর অঙ্গ স্পর্শ করলে না। একটু পরেই সে দেখলে বধূটি মাটি থেকে উঠতে পারছে না। বোধ হয় হাঁটু মচকে গিয়ে থাকবে। নির্জন বনপথ, কেউ কোনো দিকে নেই। সে একটু বিব্রত হয়ে পড়ল। কাছে দাঁড়িয়ে বললে, মা, উঠতে পারবে না হাত ধরে তুলব? তারপর সে অপরিচিতার অনুমতির অপেক্ষা না করেই তার কোমল হাতখানি ধরে বললে, ওঠো মা, আমার উপর ভর দিয়ে, কোনো লজ্জা নেই, উঠে দাঁড়াবার চেষ্টা করো তো। কুণ্ঠিতা সংকুচিতা বধূ ছিল না নিস্তারিণী। সে ছিল যুগীপাড়ার বউ। তাকে একা ঘাট থেকে জল আনতে হয়।
ধান বানতে হয়, খার খাসতে হয়। সংসারের কাজকর্মে সে নিরলস, অক্লান্ত। যেমনি পরিশ্রম করতে পারে তেমনি মুখরা, তেমনি সাহসিকাও বটে। স্বাস্থ্য ও সৌন্দর্যের গৌরবে তখন তার নবীন বয়সের নবীন চোখ দুটি জগৎকে অন্য দৃষ্টিতে দেখে। সে উঠে দাঁড়ালো। রতিকান্তের সঙ্গে কিন্তু কোনো কথা বললে না। বুঝতে পারলে গোসাইপাড়ার বাবুদের ছেলে তার সাহায্যকারী। বাড়ি গিয়ে 2-3 দিন পরে সে স্বামীকে দিয়ে একছড়া সুপক্ক চাপাকলা ও নিজের হাতের তৈরি বাঁশশলা ধানের খইয়ের মুরকি পাঠিয়ে দিলে গোসাই বাড়ি। বললে, আমার ছেলেকে দিয়ে এসোগে। নিস্তারিণী সেই থেকে সেই একদিনের দেখা সুদর্শন যুবকটিকে কত কি উপহার পাঠিয়ে দিত। রতিকান্তের সঙ্গে আর কিন্তু কোনো দিন তার সাক্ষাৎ হয়নি। গোসাই বাড়ির ছেলে যুগী বাড়িতে কোনো প্রয়োজনে কোনো দিন আসেনি। রতিকান্ত কলকাতাতেই মারা গিয়েছিল অনেক দিন পরে। নিস্তারিণীর 2-3 দিন ধরে চোখের জল থামেনি এ সংবাদ যখন সে প্রথম শুনলে। গ্রামের অবস্থা তখন ছিল অন্যরকম। সকলের বাড়িতে গোলা ভরা ধান, গোয়ালে 2-3টি গরু থাকত। সব জিনিস ছিল সস্তা। নিস্তারিণীদের বাড়ির পশ্চিম উঠানে ছোট একটা ধানের গোলা। কোনো কিছুর অভাব ছিল না ঘরে, বরং ব্রাহ্মণপাড়ার অনেককে সে সাহায্য করেছে। একবার বড্ড বর্ষার দিনে সে বাড়ির পিছনের আমতলায় ওল তুলছে। এমন সময় বারুজ্জে বাড়ির মেয়ে খান্তমণি এসে বললে, ও যুগী বউ। নিস্তারিণী অবাক হয়ে মুখ তুলে চাইলে। বারুজ্জে বাড়ির মেয়েরা কখনো তাদের বাড়ির বেড়ার ধারে দাঁড়িয়ে কথা বলে না। সে বললে, কি দিদিমণি, একটা কথা বলবো? কি বলো দিদিমণি? আমাদের আজ একদম চাল নেই ঘরে, বাদলায় শুকুচ্ছে না। কাল ধান বেনে 2টো চিড়ে হয়েছিল, তোমাদের ঘরে চাল আছে, কাটাখানেক দেবে? নিস্তারিণী এদিক ওদিক চেয়ে দেখলে তার খান্ডার শাশুড়ি কোনো দিকে আছে কি না। পরে বললে, দাঁড়াও দিদিমণি, দেবানি, চাল ঘরে আছে। শাশুড়িকে লুকিয়ে দিতে হবে, দেখতে পেলে বড্ড বকবে আমাকে। তা বকুকগে, তা বলে বামুনের মেয়েকে বাড়ি থেকে ফিরিয়ে দেব? আরেকবার বারুজ্জে বাড়ির বউ তার বৃদ্ধা শাশুড়িকে ঝগড়া করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সে বউ ছিল গ্রামের মধ্যে নাম ডাকওয়ালা খান্ডার বউ। শাশুড়ির সঙ্গে প্রায়ই ঝগড়া বাঁধাত। কেরোসিনের টেমি ধরিয়ে শাশুড়ির মুখ পুড়িয়ে দিয়েছিল। পাড়ার কেউ ভয়ে বৃদ্ধাকে স্থান দিতে পারেনি। যে আশ্রয় দেবে তাকেই বড় বউয়ের গালাগালি খেতে হবে। যুগী বউ দেখলে বারুজ্জে বাড়ির বেড়ার কাছে বড় সেগুনতলার ছায়ায় 9 ঠাকুরুন চুপ করে দাঁড়িয়ে হাপুস নয়নে কাঁদছেন। ও গিয়ে বললে, 9 ঠাকুরুন, আসুন আমাদের বাড়ির দাওয়াতে বসবেন। বড় বউ বকেছে বুঝি? 9 ঠাকুরুন সূচি বেয়ে মানুষ, তাছাড়া বারুজ্জে বাড়ির গিন্নি হয়ে যুগী বাড়ি আশ্রয় নিলে মান থাকে না। সুতরাং প্রথমে তিনি বললেন, না বউ, তুমি যাও। আমার কপালে এ যখন চিরদিনের, তখন তুমি একদিন বাড়িতে ঠাঁই দিয়ে আমার কি করবে? নগের বউ যেদিন চটকতলার চিতেই শোবে সেদিনটি ছাড়া আমার শান্তি হবে না মা। ওই কালনাগিনী যেদিন আমার নগের ঘাড়ে চেপেছে। নিস্তারিণী ভয়ে ভয়ে বললে, চুপ করুন নগিন্নি। বউ শুনতে পেলে আমার স্তক রক্ষে রাখবে না। আসুন আপনি আমার বাড়িতে, এইখানে দাঁড়িয়ে কষ্ট পাবেন কেন মিথ্যে? নগিন্নিকে বাড়ি নিয়ে গিয়ে সে নিজের হাতে পা ধুয়ে দিয়ে পিঁড়ি পেতে দাওয়ায় বসালে। কিছু খেতে দেওয়ার খুব ইচ্ছে থাকলেও সে বুঝলে বড় ঘরের গিন্নি 9 ঠাকুরুন এ বাড়িতে কোনো কিছু খাবে না, খেতে বলাও ঠিক হবে না। সে ভাগ্য সে করেনি। অনেক রাত্রে গিন্নির বড় ছেলে নগেন খুঁজতে খুঁজতে এসে যখন মায়ের হাত ধরে নিয়ে গেল, তখন নিস্তারিণী অনেক অনুনয় বিনয় করে বড় একচড়া মর্তমান কলা তাকে দিয়ে বললে, নিয়ে যান দয়া করে, আর তো কিছু নেই, কলা বাগান আছে। কলা ছাড়া মানুষকে হাতে করে আর কিছু দিতে পারিনি। তার স্বামী সেবার রামসাগরের চরকের মেলায় মনোহারি জিনিস বিক্রি করতে গেল। যাবার সময় নিস্তারিণী বললে, ওগো, আমার জন্য কি আনবা? কি নেবা বলো? ফুলন শাড়ি আনবো? না শোনো, ওসব না, একরকম আলতা উঠেছে আজ মজুমদার বাড়ি দেখে এলাম। কলকাতা থেকে এনেছে মজুমদার মশাইয়ের ছেলে, শিশিনিতে থাকে। কি একটা নাম বললে, ভুলে গেছি। শিশিনিতে থাকে? হাঁ গো, সে বড় মজা। কাঠির আগায় তুলো দেওয়া, তাতে করে মাখতে হয়। ভালো কথা,
তরল আলতা। কত দাম? 10 পয়সা। হাগা, আনবে 1 শিশিনি আমার জন্যে? দেখব এখন, গোটা 5 টাকা যদি খেয়ে দিয়ে মুনাফা রাখতে পারি তবে 1 শিশিনি ওই যে কি আলতা তোর জন্যে ঠিক এনে দেব। এইভাবে গ্রামের ব্রাহ্মণপাড়ার সাথে টেক্কা দিয়ে নিস্তারিণী প্রসাধন দ্রব্য ক্রয় করছে। তাদের পাড়ার মধ্যে সেই সর্বপ্রথম তরল আলতা পাইয়ে দেয়। শূদ্র পাড়ার মধ্যে ও জিনিস একেবারে নতুন, কখনো কেউ দেখেনি। আলতা পরবার সময়ে যে দেখত সেই অবাক হয়ে থাকত। হাজরে বুড়ি মাছ বেচতে এসেছে একদিন। সে অবাক হয়ে বললে, হাঁ বড় বউ, ও শিশিনিতে কি কি মাকাচ্ছ পায়ে? নিস্তারিণী সুন্দর রাঙা পা দুখানি ছড়িয়ে আলতা পরতে বসেছিল। একগাল হেসে বললে, এ আলতা দিদিমা, এরে বলে তরল আলতা। ও মা, পাতা আলতায় তো দেখে এসেছি চিরকাল, শিশিনিতে আলতা থাকে কখনো শুনিনি। কালে কালে কতই দেখলাম, কিন্তু বড় চমৎকার মানিয়েছে তোমার পায়ে বউ। এমনি টুকটুকে রং, যেন জগদ্ধাত্রী প্রতিমার মতো দেখাচ্ছে। এইসব 30-35 বছর আগেকার কথা। শীতের সকালবেলা ওদের বড় ঘরের দাওয়ায় ছেঁড়া মাদুরে ছেঁড়া কাতা গায়ে নিস্তারিণী শুয়ে আছে। সংসারের সাবেক অবস্থা আর নেই। হরিযুগী বহুদিন মারা গিয়েছে। হরিযুগীর একমাত্র ছেলে সাধনও আজ 3-4 বছর একদিনের জ্বরে হঠাৎ মারা গিয়েছে। সুতরাং নিস্তারিণী এখন স্বামী পুত্রহীনা বিধবা। তার শাশুড়ি এখনও বেঁচে আছে, আর আছে এক বিধবা জায়ের 1 মেয়ে 1 ছেলে। 35 বছর আগের সেই উচ্ছল যৌবনা সুন্দরী গ্রাম্যবধূটিকে আজ আর রোগগ্রস্তা শীর্ণখায়া মলিন বসনা প্রৌঢ়ার মধ্যে খুঁজেও পাওয়া যাবে না। হরিযুগীর মৃত্যুর সঙ্গে তাদের সে গোয়াল ভরা গরু ও গোলা ভরা ধান অন্তর্হিত হয়েছে। ঘরের চালের খড় নেই, 3-4 জায়গায় খুঁচি দেওয়া। খসে পড়া চালে বর্ষার জল আটকায় না। গত বর্ষায় চালের উপর উচ্ছেলতা গজিয়ে একদিকে ঢেকে রেখেছে। মাটির দাওয়ার খানিকটা ভেঙে পড়েছে, পয়সার অভাবে সারানো হয়নি। কষ্টে সৃষ্টি সংসার চলে। সংসারের কর্তা, যার আয়ে সংসারের স্ত্রী, সে চলে যাওয়ায় নিস্তারিণীর আদর এ বাড়িতে আর নেই। আগে ছিল সে এই সংসারের কর্ত্রী, এখন তাকে পরের হাতথোলা খেয়ে থাকতে হয়। তার ছেলে সাধন বাপের মনোহারি দোকান আর কলা বাগান কোনো রকমে বজায় রেখেছিল। 3 বছর আগের এক ভাদ্র মাসে খুব বৃষ্টির পরে সাধন নদীর ধারে কলা বাগানে কাজ করতে গিয়ে সেখানে মারা যায়। কেন মারা যায় তার কারণ কিছু জানা যায়নি। সন্ধ্যা পর্যন্ত সাধন ফিরল না দেখে তার ঠাকুরমা নাতিকে খুঁজতে বার হচ্ছে। এমন সময় বেলেডাঙ্গার 2 জন মুসলমান পথিক এসে খবর দিলে সাধন মুখ গুজরে কলাবাগানের ধারের পথে কাদার উপরে পড়ে আছে। দেহে বোধ হয় প্রাণ নেই। সকলে ছুটতে ছুটতে গেল। গ্রামের লোক ভেঙে পড়ল। সকলে গিয়ে দেখলে সাধন সত্যিই উপর হয়ে কাদার উপর পড়ে, সর্বাঙ্গে কাদা মাখা। তার উপর দিয়ে 1 পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। যেখানে শুয়ে আছে সেখানটা রক্ত পড়ে অনেকখানি জায়গা রাঙা, খানিকটা বৃষ্টির জলে ধুয়েও গিয়েছে। রক্তটা পড়েছে সাধনের মুখ থেকে। গরিবের ঘরের ব্যাপার 2 দিনেই মিটে গেল। সংসারের অবস্থা আরও খারাপ হয়ে পড়ল ক্রমে। বাড়িতে উপার্জনক্ষম পুরুষ মানুষের মধ্যে বাকি কেবল হরিযুগীর ভাই যুগলের ছেলে বলাই। যুগলও বহুদিন পরলোকগত। দাদার মৃত্যুর পর বৎসরেই সে বিধবা স্ত্রী ও 2 বছরের শিশুপুত্রকে রেখে মারা যায়। বলাই এখন 16 বছরের বেশ কর্মঠ স্বাস্থ্যবান বালক। নিস্তারিণীকে এখন আদর করে নিস্তার বা বড়বু বলে কেউ ডাকে না। যে ডাকতো সে নেই। এখন তার নাম সাধনের মা। কেউ ডাকে পিন্টুর ঠাকুমা। পিন্টু সাধনের শিশুপুত্র। এখন তার 3 বছর বয়স। সাধনের বিধবা বউয়ের বয়স এই সবে 17। নিস্তারিণী ডাক দিল, ও পিন্টু, পিন্টু। পিন্টু উঠানের আমতলায় খেলা করছিল। কাছে এসে বললে, কি ঠাকমা, তোর মাকে একবার ডেকে দে। পিন্টুর ডাকে তার মা এসে দাওয়ার ধারে দাঁড়িয়ে বললে, কি হয়েছে, ডাকছো কেন? আমি আজ 2টো ভাত খাবো।
বল তোর ঠাকুরমাকে। পুত্রবধূ ঝংকার দিয়ে বললে, ভাত বললেই অমনি ভাত, খাবা কোথা থেকে? সে আমি বলতে পারবো না ঠাকুরমাকে, তবে এক গাল খই কি চিড়ে বাজা যা হয় দে এখন, খিদেই মলাম। হ্যাঁ, আমি তোমার জন্য বামুন পাড়ায় বেরোই লোকের দৌড় দৌড়। অসুখ হয়েছে, চুপ করে শুয়ে থাকো বাপু। ওরা ওই রকম। সাধনের বউ মুখ ঝংকার দেয়, তাকে একেবারেই মানে না। সেকালের আর একালের মেয়েতে কি তফাৎ তাই সে ভাবে এক এক সময়ে। তারও একদিন 17 বছর বয়স ছিল। কখনো শাশুড়ির একটা কথার অবাধ্য হতে সাহস হতো তার? আশ্চর্য! একটু পরে নিস্তারিণীর শাশুড়ি এসে দূরে দাঁড়িয়ে বললে, বলি, হ্যাঁ বউ, তোমার আক্কেলখানা কি? আজ নাকি ভাত খেতে চেয়েছ? জ্বর রয়েছে 24 প্রহরের জন্যে, ভাত খেলেই হলো অমনি? বলি, স্বামী খেয়েছ, পুত্তুর খেয়েছ, দেওয়ার খেয়েছ, এখনো খাওয়ার স্বাদ মেটেনি তোমার? নিস্তারিণী বড় দুর্বল হয়ে পড়েছে অসুখে। তবুও সে বললে, স্বামী পুত্তুর তো তুমিও খেয়েছিলে, তবুও 3 পাথর করে ভাত মারো তো 3টি বেলা। লজ্জা করে না বলতি? নিস্তারিণীর শাশুড়ি একথার উত্তরে চিৎকার করে গালাগালি দিয়ে এক কাণ্ডই বাদালে। সাধনের বউকে ডেকে বলে দিলে, ওকে কিছু খেতে দিবি না আজ বলে দিচ্ছি। এ সংসারে যে খাটবে সে খাবে, আমরা সবাই মায়ে ঝিয়ে খাটি, ও শুধু শুয়ে থাকে। রোগ নিয়ে শুয়ে থাকলে এ সংসারে চলে না। তার উপর আবার যে সে রোগ নয়, ওকে বলে পাণ্ডুর রোগ। মুখ হলদে, হাত পা ফুলেছে, ও কি সহজ রোগ? ও আর উঠবেও না, খাটবেও না, কেবল শুয়ে শুয়ে পাথর ফাতর খাবে। নিস্তারিণী বললে, খাবো, বেশ করব। আমার খোকা কলা বাগান সামলে রাখত, তারই আইয়ে বাড়ি শুদ্ধ খাওনি। সেই কলা বাগান তদবির করতে গিয়েই বাঁচা আমার চলে গেল। তোমরা ওদের বাপ ছেলের রক্ত জল করা কলা বাগান মণিহারি ব্যবসা গোছালে, এখন আমায় বসিয়ে খেতে দেবে না তো কি করবে? নিশ্চয়ই দিতে হবে। বাসি আকার ছাই খেয়ে দেব। ডাইনি রাক্ষসী, আমার সংসার তোর দৃষ্টিতে জলে পুড়ে গেল। নইলে কি না ছিল? গোলা ভরা ধান ছিল না? হাঁড়ি ভর্তি ডাল ডুল, গোয়াল ভর্তি গরু ছাগল ছিল না কি? উভয় পক্ষের চেঁচামেচি শুনে ওর যা নির্মলা সেখানে এসে পড়ল। এটি হরিযুগির ছোট ভাইয়ের যুগলের বিধবা স্ত্রী। এর একমাত্র পুত্র বলাই এ সংসারের একমাত্র উপার্জনক্ষম পুরুষ মানুষ। বলাইয়ের বয়স এই 19 বছর। বলাই বাস কিনে গাড়ি বোঝাই দিয়ে রেল স্টেশনে নিয়ে যায়, সেখান থেকে মালগাড়িতে উঠিয়ে কলকাতায় পাঠায়। গত বছরখানেক এই ব্যবসা করে সে গোটা 50 টাকা হাতে জমিয়েছে। মার হাতে এনে দিয়েছে সে টাকা। নির্মলা আবার সে টাকাটা থেকে 20টি টাকা শাশুড়িকে দিয়েছে। বুড়ি সেই টাকায় পাশের গ্রাম থেকে দুধ কিনে এই গ্রামের ব্রাহ্মণপাড়ায় যোগান দেয়, তাতেও সামান্য কিছু লাভ থাকে। বুড়ির বয়স 70 ছাড়িয়ে গেলেও সে এখনও দুপুর রোদে সারা পাড়া সারা গ্রাম ঘুরে বেড়ায়। দূর দূরান্তরে চাষা গায়ে হাঁসের ডিম মুরগির ডিম সংগ্রহ করতে যায় ব্রাহ্মণপাড়ায় বিক্রির জন্যে। নির্বলা নিজেও বসে থাকে না। তিনু গাঙ্গুলির বাড়ি ঝিয়ের কাজ করে মাসে 2 টাকা মাইনে পায়। সুতরাং এ সংসারে এখন নির্মলার প্রতিপত্তি বেশি। নিস্তারিণীর দিন সকল রকমেই চলে গিয়েছে। এখন নির্মলার ছেলে বলাই পয়সা আনে, নির্মলা নিজে পয়সা আনে। বলাইয়ের পয়সায় ওর ঠাকুরমা দুধের যোগান দিয়ে কিছু আয় করে। নিস্তারিণী শীর্ণ পাণ্ডুর দেহে উত্তান শক্তি রহিত শয্যাগত অবস্থায় শুধু খাই খাই করে রোগের দুষ্টু ক্ষুধায় অবোধ বালিকার মতো। হরিযুগে বেঁচে থাকলে তার যে অন্যায় আবদার খাটত, সাধন বেঁচে থাকলেও খাটত। আজ তার আবদার কান পেতে শুনবার লোক কে আছে এই সংসারে? নির্মলার বয়স 35-36, বেশ ধবধবে ফর্সা, কৃষাঙ্গী, মুখ চোখ ভালোই। মাথায় এখনও 1 ঢাল চুল, চুলে একটিও পাক ধরেনি। যুগীদের মেয়েরা সাধারণত সুন্দরী হয়ে থাকে। নির্মলার মেয়ে তারা বেশ সুন্দরী। তারা বলাইয়ের ছোট, এই মাত্র 14 বছর বয়স। আজ বছর 2 হলো এই গ্রামেই তার বিয়ে হয়েছে। নির্মলা এসে বললে, দিদি চেঁচিও না, ঝগড়া করে মরছো কেন? নিস্তারিণী কাঁদতে কাঁদতে বললে, দেখ দেখি ছোট বউ, আমায় কিনা রাক্ষসী ডাইনি বলে আমি নাকি এসে ওনার সংসারে আগুন লাগিয়ে দিয়েছি।
আমার স্বামী পুত্তুরের অন্ন উনি কোনো দিন বুঝি দাঁতে কাটেননি? নির্মলা বললে, সে তো তুমিও ওনাকে বলেছ। যাক, এখন চুপটি করে শুয়ে থাকো। ও ছোটো বউ, আমি দুটো ভাত। না, আজ না। তোমার গাল ফুলেছে, মুখ ফুলেছে, তুমি ভাত খাবে কি বলে আজ? তা হোক, তোর পায়ে পড়ি। আচ্ছা, এখন চুপ করো। বেলা হোক, ভাত রান্না হোক, আমি বলবো তখন। নিস্তারিণীর হাত পা মুখ ফুলেছে একথা ঠিকই, কি বিশ্রী চেহারা হয়ে গিয়েছে তার। ওর দিকে যেন আর তাকানো যায় না, এমন খারাপ দেখতে হয়েছে ও। যত্ন করবার কেউ না থাকাতে আরও দিন দিন ওর অবস্থা খারাপতর হয়ে উঠেছে। খেতে ইচ্ছে করে, কিন্তু আগ্রহ করে খেতে দেবার কেউ নেই। রোগীর পথ্য তো দূরের কথা, দুটি ভাত তাই কেউ দেয় না। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বেলা 10টা আন্দাজ সে নাতিকে ডেকে চুপি চুপি বললে, পিন্টু, দুটো পেয়ারা পেড়ে আনতে পারিস? পিন্টুর মা ছেলেকে বলে, খবরদার, যাবি না বুড়ির কাছে, ওর পাণ্ডুর রোগ হয়েছে, ছোঁয়াচে রোগ। ছেলে খেয়ে বসে আছে ডাইনি, আবার নাতিকে খাবার জোগাড় করছে। ঠ্যাং ভেঙে দেবো যদি ওর কাছে যাবি। বেলা দুপুরের পরে সে ভীষণ জ্বরে বিকেল পর্যন্ত অঘুরে বেহুঁশ হয়ে পড়ে রইল। কখন যে বাড়ির লোক খাওয়া দাওয়া করেছে তা সে কিছুই জানে না। যখন তার খানিকটা জ্ঞান হলো, তখন ভাদ্র মাসের রোদ প্রায় রাঙা হয়ে উঠোনের আম গাছটা বাঁশঝাড়গুলোর আগায় উঠে গিয়েছে। মুখের খাতাটা খুলে দিয়েই ও চিঁ চিঁ করে প্রথমেই ডাকলে, ও পিন্টু, পিন্টু। পিন্টু কোথা থেকে ছুটে এসে বললে, কি ঠাম্মা, আমার জন্যেই সেই পেয়ারা আনলি? না ঠাম্মা, আনিসনি, ছেলে মানুষ ভুলে গিয়েছিস, বস এখানে। কিন্তু পিন্টু বসতে ভরসা পায় না, মা দেখতে পেলে মার খেতে হবে। সে আনমনে খেলা করতে করতে অন্যদিকে চলে গেল। একটু পরে নিস্তারিণী আবার ডাকলে, ও ছোটো বউ, ছোটো বউ। কেউ উত্তর দিল না, কারণ এ সময়ে বাড়িতে কেউ থাকে না। আবার দুবার ডাক দিয়ে নিস্তারিণী অবসন্ন হয়ে পড়ল। তার বেশি চেঁচামেচি করবার ক্ষমতা নেই। বেশ খানিকক্ষণ পরে নির্মলার মেয়ে তারা এসে বললে, হ্যাঁ জেঠাইমা, ডাকছিলে? নিস্তারিণী চিঁ চিঁ করতে করতে বললে, কাতরে কাতরে মরে গেলাম, যদি তোমাদের একজনও উত্তর দেবে। একজন এমন রুগী বাড়িতে রয়েছে, বসো এখানে একটু। তারা ওর মায়ের মতো ছিপছিপে গড়নের সুন্দরী বালিকা, নতুন বিয়ের কনে, পাশেই শ্বশুরবাড়ি। নবীন যুগীর ছেলে অভিলাষ তার স্বামী, এই মাত্র শ্বশুরবাড়ি থেকেই আসছে। আসবার কারণ অন্য কিছু নয়, অভিলাষ এখনই গরম মুরখি মেখেছে। বালিকা স্ত্রীকে আদর করে বলেছে, তোদের বাড়ি থেকে ধামে নিয়ে আয়, মুরখি গেঁথে দেব। এই জন্যেই তার আগমন। রোগগ্রস্ত জ্যাঠাইমা বুড়ির বকুনি শুনবার জন্যে সে এখন এখানে বসতে আসেনি। সুতরাং সে বিব্রত মুখে বললে, ও জেঠাইমা, আমি এখন বসতে পারবো না, তোমার জামাই মুরকি মেখেছে, নিয়ে বেলেডাঙায় ফিরি করতে বেরোবে। তোর মা কোথায়? বাড়িতে কেউ নেই, মা গাঙ্গুলি বাড়ি কাজ করতে গিয়েছে, ঠাকুমা নরহরিপুরে হাঁসের ডিম আনতে গিয়েছে। পিন্টুর মা কোথায়? ওই যে শিউলিতলায় বসে বাসন মাজছে, একটু ডেকে দিয়ে যা দেখি মা। পরে সুর খুবই নিচু করে বললে, মা, দুটো মুরগি অভিলাষের কাছ থেকে নিয়ে আয় না, আমার নাম যেন করিস নে। তারা বললে, সে আমি পারবো না, অসুখ গায়ে মুরগি খাবে কি? তারপর শেষকালে ঠাকুমা টের পেলে আমায় বকে ভূত ঝাড়াবে। চললাম আমি। ও বৌদিদি, শুনে যাও, জেঠিমা ডাকছে। পুত্রবধূ বিরক্ত মুখে এসে দূরে উঠোনে দাঁড়িয়ে বললে, বলি ডাকের উপর ডাক কেন অত? আমার সংসারে কাজকর্ম নেই, না তোমার কাছে বসে থাকলে চলবে? কি বলছো বলো? নিস্তারিণী কাতর সুরে বললে, তা রাগ করিস নে আমার ওপর বৌমা, আমায় দুটো ভাত দে। দিই, জ্বরে বেহুশ হয়ে পড়ে আছো, ভাত না খেলে কি চলে? তবে আমি কি খাবো, খিদে পাই না? আমি জানি নে, আধিক্যতার কথা শোনো, খিদে পায় তা আমি কি করব? ঠাকুমা এলে বলো, ঠাকুমা না বললে আমি ভাত দিতে পারবো না। পিন্টু কোথায়? একটু ডেকে দে আমার কাছে, বড্ড ইচ্ছে করে দেখতি। পুত্রবধূ ঝংকার দিয়ে বলে উঠল, অত সোহাগে আর কাজ নেই, ছেলের মাথা খেয়ে বসে আছে, এখন নাতিটি বাকি। নিস্তারিণী মিনতির সুরে বললে, অমন করে বলতি নেই বৌমা, তা দে ডেকে, কিচ্ছু হবে না, দে একবার ডেকে।
পুত্রবধূ হাত পা নেড়ে বললে, না না, হবে না, তোমার পাণ্ডুর রোগ হয়েছে, বিশ্রী ছোঁয়াচে রোগ। আমি ছেলে পাঠাতে পারবো না তোমার কাছে, গেলে আমারই যাবে, তোমার কি? কথা শেষ করেই মুখ ঘুরিয়ে পুত্রবধূ চলে গেল। নিস্তারিণীর দুই চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে। ছেঁড়া ময়লা তেল চেটে বালিশটা ভিজিয়ে দিলে। এমন কথাও লোককে লোকে বলে, তাও নিজের পুত্রবধূ। সাধনের নাম রেখেছে ওই ধুলোগুরুটুকু, ওই অবোধ শিশু। মা সাত ভেয়ে কালী, তার মঙ্গল করুন, মঙ্গল করুন। সে না তার ঠাকুরমা, বৌমা বলে কিনা গেলে তারই যাবে। সন্ধ্যার কিছু পূর্বে নির্মলা বামুনবাড়ির কাজকর্ম সেরে ফিরে এলো। বড় জায়ের কাছে গিয়ে বললে, কেমন আছো দিদি, দেখি গা দেখি। নিস্তারিণী না ঘুম না জ্বরে আচ্ছন্ন মতো হয়ে পড়েছিল। কপালে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে জেগে উঠে বললে, কে, ছোট বউ? তুই আবার আমায় ছুলি কেন? তোর পাছে পাণ্ডুর রোগ হয়, আজ আমায় বৌমা বলেছে। হ্যাঁ ছোট বউ, সাধনের ছেলে আমার কেউ নয়, বলো তুমি। নিস্তারিণী নিঃশব্দে কাঁদতে লাগলো। নির্মলা বললে, চুপ করো, চুপ করো দিদি, সবই তোমার কপাল। প্রতিমার মতো বউ ছিলে, সব তো দেখেছি। স্বভাব চরিত্রের সম্বন্ধে কেউ একটা কথা বলতে পারেনি কোনো দিন। কেন দেওরদের কোলোপিটে করে মানুষ করিনি? আমি যখন ঘর করতে এলাম, তোর স্বামী তখন 9 বছরের ছেলে। আমার পাত থেকে বেগুন পোড়া ভাত মেখে খেত, আর আজ আমি হয়েছি নাকি ডাইনি। চুপ করো দিদি, এসব কথা আমি সব জানি, এখন কী খাবে তাই বলো। নিস্তারিণী মিনতির সুরে বললে, 2টো ভাত। না, আমায় বকিও না, সারাদিন কাজ করে দুঃখ ধান্দা করে এলাম, 2টো মুড়ি নিয়ে এসেছি। শোন ছোট বউ, অবিলাস আজ গরম মুড়কি মেখেছে, তারা বলে গেল। না, সেসব হবে না, গুড়ের মুড়কি জ্বর হলে খায় না। 2টো তেল নুন দিয়ে মুড়ি মেখে দিগি, খেয়ে 1 ঘটি জল খেয়ে আজ রাত্রির মতো পরে থাকো। শুনেছ কাণ্ড, বাজারে নাকি চালের পালি 1.5 টাকা। ভাত আর খেতে হবে না, বলায় আর কত রোজগার করবে? কি করে এই বিধবার ফুরি চালাবে? ধান ফুরিয়ে এসেছে, এবার আমাদের মতো গরিবদের না খেয়ে মরণ। নিস্তারিণী স্তব্ধ হয়ে শুনলে। অসুস্থতার দরুন সে বহুদিন অবধি বৈষয়িক ব্যাপারে নিস্পৃহ, তবুও 1.5 টাকা 1 পালি চাল শুনে সে যেন অত জ্বরের ঘোরের মধ্যেও চমকে গেল। সেকালে যে তাদের গোলার ধান বিক্রি হয়েছে 18 আনা করে সরু 500 লাখি চামরমণি ধানের মন। মনে আছে একবার তার প্রথম পুত্রের অন্নপ্রাশনের জন্য গোলা থেকে 25 টাকার ধান বিক্রি হয়। 5 শিকা ছিল 1 মণ ধানের দাম। নিজের হাতে সে কত ধান বিলিয়ে দিয়েছে। একবার গায়ে আকাল হয়েছিল, টাকায় 350 হয়ে উঠল চালের দাম। বামুনপাড়ার মেজগিন্নি একদিন তাকে বাড়িতে ডেকে বললেন, বউ, তোমায় একটা কথা বলি, খাওয়া দাওয়ার বড্ড কষ্ট, 2 মণ ধান আমাকে ধার দিতে হবে। ঈশ্বরের ইচ্ছে তোমার কোনো অভাব নেই, গোলা আরও উতলে উঠুক তোমার। সে শাশুড়িকে লুকিয়ে 2 মণ ধান বার করে দিয়েছিল গোলা থেকে। শাশুড়ি চিরকালের খান্ডার, কাউকে কিছু জিনিস দেওয়া পছন্দ করতো না কখনো। কিন্তু তখনকার দিনে এই সংসারে তার প্রতিপত্তি ছিল অন্যরকম। সে যা করবে তাই হবে, তার উপর কথা বলবার কেউ ছিল না। কোথায় গেল সেসব দিন? সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। নির্মলা 1 বাটি দুধ নিয়ে এসে বললে, ও দিদি, খেয়ে নাও একটু দুধ। নিস্তারিণী বললে, আমার এখানে একটু বস ছোট বউ, কেউ বসে না। নির্মলার বেশিক্ষণ এক জায়গায় বসবার জো নেই, এক্ষুনি সব খেতে চাইবে। শেষ রাত্রে উঠে 4 কাঠা ধানের চিড়ে কুটতে হবে বারুজ্যেদের। তারপর আবার যে একা সেই একা। সারা দিন রাত আজ 1টি মাস ধরে একাই শুয়ে থাকতে হচ্ছে। নির্মলা তাকে ধরাধরি করে ঘরের মধ্যে শুইয়ে দিয়ে গেল। 1 দিন 2 দিন করে কতদিন যে কাটল নিস্তারিণীর কোনো খেয়াল নেই। কেবল আবছা আবছা দিনগুলো আসে, সেসব দিনের প্রতিটি মুহূর্ত যেন নিঃসঙ্গ। কেবল ছোট্ট কোকা পিন্টুকে দেখতে ইচ্ছে করে, কিন্তু তার মা তাকে পাঠায় না, একটু বসতে দেয় না কাছে। পুত্রবধূ হয়ে শাশুড়িকে দেখতে পারে না, তার নাকি ছোঁয়াচে রোগ হয়েছে বলে। আর কেবল সবাই বকে, সবাই বকে। একদিন সে শুয়ে শুয়ে লক্ষ্য করলে আর আকাশে বৃষ্টি হয় না। হলদে রঙের রোগ বাঁশঝাড়ে,
আম গাছের মাথায় তেলাকুচু লতায় সাদা সাদা ফুল ধরেছে। বলাইয়ের হাতে পোতা উঠানের রাঙা ডাঁটা শাক ক্রমে ফুরিয়ে আসছে। বর্ষাকাল তাহলে চলে গিয়েছে। পুত্রবধূ আমতলায় কাঠ কাটছে। জিজ্ঞেস করলে, ও বৌমা, এটা কি মাস? সে কোজে কি দরকার তোমার? বলো না বৌমা। শেষ বাদ্যর। তোমার কি হুঁশ পড়ে না আছে? সেদিন চাপড়া ষষ্ঠী গেল। খোকাকে তোমার আশীর্বাদ করা দরকার। তোমার কাছে গিয়ে ডাকলে তা যদি একটা কথা বলে। বিকেলে ওপরার বুদোগোয়ালার মা দেখা করতে এসে বললে, ও মা, এ কি চেহারা হয়ে গিয়েছে? আহা, কতদিন হয়েছে আসিনি। বলি শুনছি বড্ড অসুখ, একবার দেখে আসি। উদুরি হয়েছে বুঝি? পেট যে ফুলেছে বড্ড। সোনার প্রতিমে চেহারা ছিল বৌমার। আমি তো আজকের লোক নই। যখন হরি প্রথম বিয়ে করে এলো, ওই আমতলায় দুধে আলতার পিড়িতে দাঁড়ালো, বেশ মনে আছে। রূপে একেবারে ঝলক দিয়ে গেল যেন। সে চেহারার আর কিছু নেই। অমন লক্ষ্মী বউ, আহা, তার এত কষ্টও ছিল অদৃষ্টে। নিস্তারিণী যেন সব বিষয়ে নিস্পৃহ, উদাসী হয়ে পড়েছে। এসব কথা শুনে যায় বটে, কিন্তু কার বিষয়ে কে যেন কথা বলছে। সেকালের সে বড় বউ তো কোন কালে মরে হেজে গিয়েছে। সে রূপসী লক্ষ্মীর মতো সংসার জোড়া বড় বউ কোথায় আজ? কেবল খেতে ইচ্ছে হয়। পান্তা ভাত কতকাল খায়নি, কেউ দেয় না, দেখাই করে না এসে। সন্ধ্যার পর নির্মলা এসে একটু কাছে বসে, বলে, ও দিদি, তোমার জন্য একটা জিনিস এনেছি মনিব বাড়ি থেকে। নিস্তারিণী ব্যগ্রভাবে বলে, কি? চুপ করো, দুটো তালের বড়া ঘিন্নি ভাসছে, তা আমাকে খেতে দিলে। কতকাল খায়নি, দে। নির্মলা বেশিক্ষণ বসতে পারে না। রান্নাঘরে খই বেজে দিতে হবে জামাই ও বিলাসকে। তারা বলে দিয়েছে কাল মুরকি মাখবে সকালবেলা। সে মুরকির ব্যবসা করে, কিন্তু খই বাজা কাজটা মেয়ে মানুষের, পুরুষের নয়। ওটা শাশুড়ির বিনা সাহায্যে সম্পূর্ণ হয় না। রান্নাঘরে যেতে সাধনের বউ বললে, কাকিমার বুড়ির কাছে রোজ বসা চাই। অমন ফুলে ডোল হয়ে উঠেছে, পাপের দেহ, তাই কষ্ট পাচ্ছে, নইলে মরে যেত কোন কালে। নির্মলা ধমক দিয়ে বললে, অমন বলিস নে বৌমা, মুখে পোকা পড়বে। সতীলক্ষ্মী মেয়ের নামে কিছু বলো না। তোর আপন শাশুড়ি না, তুই ওসব কথা মুখে বের করিস কি করে? আজই না হয় ও অমন হয়ে গিয়েছে। ও যে কি ছিল আমি সব দেখেছি। এই সংসারের যা কিছু ঝক্কি চিরটা কাল ও পুইয়েছে। দেওরদের মানুষ করা, বিয়ে থাবা দেওয়া, ও না থাকলে সংসার টিকত না। আজই না হয় ওর। সাধনের বউ ঠোঁট উল্টে বললে, হোক গে, যাক বাপু, ও নিজের ছেলে খেয়েছে, ওর উপর আমার এতটুকু ছ্যাদ্দা নেই। যতই বলো। ও খেয়েছে? কি বলিস বৌমা? ও ছেলে খেয়েছে? যা যাবার তাই চলে গিয়েছে, কার দোষ দেব? তাহলে তো তোকেও বলতে পারি তুই স্বামী খেয়েছিস। এই কথার উত্তরে খুড়শাশুড়ি ও বউয়ে তুমুল ঝগড়া বেঁধে উঠল। আশ্বিন মাসের মাঝামাঝি, পুজো প্রায় এসে পড়েছে। নিস্তারিণী একেবারে উত্থান শক্তিহীন হয়ে পড়েছে। দিনের অর্ধেক সময় তার জ্ঞান থাকে না। একবার চেতনা সজাগ হয়ে ওঠে, তখন কেবল এদিক ওদিক চেয়ে নাতিকে খোঁজে, নির্মলাকে খোঁজে। ওর মলিন বিছানা ও সারা দেহে কেমন একটা দুর্গন্ধ বলে আজকাল কেউই কাছে আসতে চায় না। কেবল খাওয়ার সময় কোনোদিন নির্মলা, কোনোদিন বা সাধনের বউ দুটি ভাত দিয়ে যায়। সেদিন ও চোখ মেলে ভাত খাবার চেষ্টা করলে, কিন্তু পারলে না। অনেকক্ষণ পরে পুত্রবধূ বললে, ভাত খাওনি যে, খাইয়ে দেব? নিস্তারিণী অবাক হয়ে গেল অসুখের ঘোরের মধ্যেও। বললে, তাই দে বৌমা। সাধনের বউ ভাত দুটি খাইয়ে একটু থালা নিয়ে চলে গেল। একটু পরে নির্মলা বাড়ি এলো। রোগীকে দেখতে গিয়ে ওর মনে হলো অবস্থা ভালো নয়। আপন মনে বললে, ঠাকুর, ওকে মুক্তি দাও, বড্ড কষ্ট পাচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় যেমন নিস্তারিণীর জ্ঞান হয়, আজও তেমনি হলো। যাকে অবোধ বালিকার মতো আবদারের সুরে বললে, দুটো পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা খাবো। নির্মলা 2-3 দিন চেষ্টার পরে অতি কষ্টে এই যুদ্ধের বাজারে ইলিশ মাছ জুটিয়ে এনেছিল, কিন্তু যাকে খেতে দিতে পারেনি। নিস্তারিণীর অবস্থা ক্রমেই খারাপের দিকে ঝুঁকল পরদিন দুপুর থেকে। সেই অসুখের ঘুরে কোন বিস্তৃত পথ বেয়ে ফিরে গেল তার যৌবন দিনের দেশে। বারুজ্জিদের নগিন্নি যেন এসে হেসে হেসে বলছেন, আমায় আজ 2 কাঠা চাল ধার দিতে হবে বউ। বৌমা তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে।
তুমি না দিলে দাঁড়াবো কোথায়? যেসব লোক কত কাল আগে চলে গিয়েছে, তারা যেন এসে দিনরাত ওর বিছানার চারিপাশে ওকে ঘিরে ভিড় করছে। বহুদিন পূর্বের শরৎ অপরাহ্নের মতো হাট থেকে ফিরে ওর স্বামী যেন হাসি মুখে বলছে, ও বড় বউ, কলা বিক্রির দরুন টাকাগুলো এই নাও, তুলে রেখে দাও। আর এই ইলিশ মাছটা ভারী সস্তা আজ হাটে। ওর সব দুঃখ, সব অপমান, অনাদরের দিনের হঠাৎ আজ এমন অপ্রত্যাশিত অবসান হলো কীভাবে? নিস্তারিণী অবাক হয়ে যায়, বুঝতে পারে না কোনটা স্বপ্ন কোনটা সত্য। সে একগাল হেসে স্বামীর হাত থেকে ইলিশ মাছটা নেবার জন্য হাত বাড়ায়। নির্মলা চোখ মুছতে মুছতে বললে, সতীনক্ষী স্বর্গে চলে গেল, বৌমা পায়ের ধুলো নেই। তারপর সে নিজেও ঝুঁকে পড়ে মাতৃসমা বড় জায়ের পায়ে হাত টেকায়।